আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় করণীয় এবং বর্জনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই ক্লাসে আলোচনা করব। তাছাড়া আরও কিছু টিপস থাকবে, অবশ্যই শেষ পর্যন্ত আপনারা থাকবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে হবে, কারণ এটা স্বাভাবিক বিষয়। কেন্দ্রে পৌঁছার পর আপনার আরও কিছু কাজ থাকে, যে আপনার কোন হলে কত তলায় আপনার সিট পড়লো সেই বিষয়গুলো খুঁজে নিতে হয়। সেজন্য আপনার সময়ের প্রয়োজন, এই জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে উপস্থিত থাকতে হবে কেন্দ্রে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে খাতা চেক করা। যখন আপনি খাতা পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই খাতাটা চেক করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় খাতার পৃষ্ঠায় কোনো সমস্যা থাকতে পারে, ছিঁড়া থাকতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে। আপনি যদি ওএমআর শিট ফিল আপ করে তারপরে খাতা চেঞ্জ করতে যান, তাহলে কিন্তু আপনাকে সেই খাতাটা চেঞ্জ করা আর জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য আপনি খাতা পাওয়ার সাথে সাথে আপনি খাতার পেজগুলো কী করে নেবেন, চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে হচ্ছে যে ওএমআর অংশ সঠিকভাবে ফিল আপ করা। যারা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই প্রিলিমিনারি দিয়ে আসছেন, যেহেতু সেই ক্ষেত্রে ওখানে একটা অভিজ্ঞতা আছে আপনার। প্রায় সেম কাছাকাছি যে বিষয়গুলো থাকে এইগুলোই মূলত। তারপরে সেট কোড, যেহেতু প্রশ্ন পাওয়ার পর আপনি সেট কোড জানতে পারবেন, অবশ্যই প্রশ্ন পাওয়ার পর সেট কোডের যে ঘরটা থাকবে সেটা ফিল আপ করে নেবেন পরবর্তীতে। তারপরে আমরা 5 নং দেখতে পাচ্ছি খাতা ভাঁজ করা। খাতা ভাঁজ করার ক্ষেত্রে যে বিষয়টা বলবো সেটা অবশ্যই আপনি খাতাটা প্রথমে মার্জিন করে নেবেন, যে উপরে এবং বাম পাশে 1 ইঞ্চি করে আপনি জায়গা দিয়ে মার্জিন করে নেবেন, এবং মার্জিন করে নেওয়ার পর আপনি খাতাটা ভাঁজ করে নেবেন, অর্থাৎ যাতে আপনি একটা পাতা থেকে আরেকটা পাতায় খুব সহজে যেতে পারেন। এই জন্য আপনি খাতার যে ফিন আছে এই ফিন বরাবর আপনি খাতাটা ভাঁজ করে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে যাতে আপনি খুব সহজেই খাতাগুলো পাতা চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে যে প্রশ্ন ভালোভাবে পড়া। কেন পড়ে নিতে হবে? কারণ প্রশ্নে কিন্তু অপশান দেওয়া থাকে, অর্থাৎ আপনাকে একটা প্রশ্ন দেওয়া থাকে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেওয়া থাকে। কোন প্রশ্নটার উত্তর করতে আপনার সহজ হবে এবং ভালোভাবে আপনি লিখতে পারবেন। তাছাড়া আরও অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম অপশান দেওয়া থাকে, যে 3টা থেকে 2টার উত্তর দিতে হবে, সাপোজ উদাহরণস্বরূপ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনাকে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে এবং সিকোয়েন্স অনুযায়ী আপনাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। যদি আপনি সিকোয়েন্স মেনটেন করে উত্তর করেন, তাহলে যিনি খাতা দেখবেন ওনার বুঝতে সুবিধা হবে। যদি আপনি মনে করেন যে সিকোয়েন্স মেনটেন করা সম্ভব হচ্ছে না, কিছু প্রশ্ন আছে আপনি ধারণা থেকে উত্তর করবেন, তাহলে এই বিষয়গুলো আপনি পরে লিখতে পারেন। তারপরে হচ্ছে যে প্রথম থেকে উত্তর করা শ্রেয়, যেটা আমি বললাম অলরেডি। নম্বর অনুসারে সময়ের মান বন্টন করা, অর্থাৎ আপনি একটা প্রশ্নের উত্তর আপনি দিতে যাচ্ছেন, সেখানে হচ্ছে 1 নম্বর, একটা প্রশ্নের উত্তর 2, একটা 3, 4 এরকম থাকতে পারে, 5, 10 এরকম 15 থাকতে পারে। এখন আপনি 100 নম্বরের পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কত নম্বরের জন্য কতটুকু সময়, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময়, এই বিষয়টা যদি আপনার পরীক্ষার হলের পূর্বে আগে থেকে একটা ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি সময় মেনটেন করতে গিয়ে অসুবিধায় পড়বেন। অর্থাৎ অনেক সময় দেখা যাবে যে 1 নংয়ের প্রশ্নের উত্তর করতে গিয়ে আপনি সময় বেশি নিচ্ছেন, 2 নংয়ে চলে গেছে সময় কম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। এই বিষয়টা একদম ভালো করে আগে থেকে আপনি ভালো করে জেনে যাবেন, যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি অত পৃষ্ঠা লিখবো বা অত মিনিট সময় দিব, এই বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা করে নিয়ে যাবেন। তার পরবর্তীতে প্রশ্ন হচ্ছে যে রচনামূলক প্রশ্ন পেজের প্রথমে শুরু করবেন। রচনামূলক প্রশ্ন পেজের প্রথমে শুরু করবেন মানে হচ্ছে যে আপনি যখন তার পূর্ববর্তী প্রশ্নের উত্তর দিতে যাবেন, হঠাৎ করে দেখলেন যে কোনো পেজের মাঝখানে এসে প্রশ্নের উত্তর লেখা শেষ, তারপরে আপনি যে কাজটা করবেন, যে বাকি যে অংশটা থাকবে পাতার, এই পাতায় একটা ক্রস চিহ্ন নিয়ে ফেলবেন। তারপরে পরের পৃষ্ঠায় চলে যাবেন, সেখান থেকে আপনি প্রথম থেকে প্রশ্ন উত্তর শুরু করবেন। তবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আপনি ধারাবাহিকভাবে একটার পর আরেকটা লেখা শুরু করবেন। তারপর হচ্ছে পেজের উত্তর শেষ হলে ফাঁকা স্থানে আপনি একটা ক্রস দিয়ে ফেলবেন, এই হচ্ছে ব্যাপারটা। তারপরে হচ্ছে প্রশ্ন উত্তর নং, তারপরে হচ্ছে টাইটেল, ভূমিকা, পয়েন্ট, কোটেশন, রেফারেন্স, উপসংহার বা পরিশেষ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি একটু বিশেষভাবে লিখবেন। বিশেষভাবে লিখবেন মানে হচ্ছে আপনি একাধিক কালির, অর্থাৎ এখানে বলা ছিল এরকম যে আপনাদের এডমিট কার্ডে যে অবশ্যই ব্ল্যাক ব্ল্যাক পয়েন্ট ফ্যান এরকমভাবে বলা আছে। যদি এই ব্ল্যাক পয়েন্ট ফ্যানই হয়, তাহলে এটার ক্ষেত্রে আপনি এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আলাদাভাবে ফোকাস করার জন্য আপনি আন্ডারলাইন করে দিতে পারেন, অথবা আপনি একটু ফন্ট নিজে থেকে একটু কিছুটা চেঞ্জ করেও লিখতে পারেন। যদি এরকম অভ্যাস থাকে যে আপনি নর্মালি যেভাবে লিখেন সেটা না লিখে একটু জাস্ট একটু ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, অথবা আন্ডারলাইন করে লিখতে পারেন, যাতে এটার উপর আলাদা ফোকাস পড়ে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর চিত্র বা চকে উপস্থাপন করে লেখা। চিত্র অনেক বিষয় আছে যেখানে আপনি চক উপস্থাপনা করতে পারবেন এবং চিত্র লিখে তার বিভিন্ন অংশ উপস্থাপন করতে পারবেন। এই বিষয়গুলো অবশ্যই, যে বিষয়গুলোতে এগুলো হয় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
তারপরে যে হাজিরা কাতায় এডমিট অনুসারে অবশ্যই আপনি স্বাক্ষর করবেন, এটা বললে হবে না। কারণ আপনি যদি ভালো পরীক্ষা দেন, ওএমআর ভালোভাবে ফিল আপ করেন, তারপরেও কিন্তু আপনি যদি হাজিরা কাতায় এডমিটের যে স্বাক্ষর দেওয়া আছে এই স্বাক্ষর অনুসারে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি হাজিরা খাতায় স্বাক্ষর করলেন কিনা। তারপরে হচ্ছে অনেক বিষয় কিন্তু সংক্ষিপ্ত আকারে উত্তর লিখতে হয়। সংক্ষিপ্ত আকারে উত্তর লেখার ক্ষেত্রে শুধুমাত্র আপনি উত্তরটাই লিখবেন এবং ধারাবাহিকভাবে লিখবেন, অর্থাৎ একটার পর আরেকটা লিখবেন। আর শূন্যস্থানের ক্ষেত্রে দুইভাবে দেখা যায় শূন্যস্থান পরীক্ষায় আসে। সেই ক্ষেত্রে শূন্যস্থান আসতে পারে সেন্টেন্স আকারে অথবা প্যাসেজ আকারে। তাহলে যদি সেন্টেন্স আকারে আসে তাহলে ওখানে মার্ক করা থাকবে, হয়তো এ বি সি থাকবে অথবা 1 2 3 এরকম থাকবে। শুধু আপনি নাম্বারগুলো লিখে সঠিক উত্তর যেটা সেটা লিখে ফেলবেন। আর যদি প্যাসেজ আকারে আসে এবং ওই প্যাসেজের মধ্যে যদি নাম্বার দেওয়া না থাকে, শুধু ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, সেই ক্ষেত্রে পুরো প্যাসেজটা লিখে কিন্তু শূন্য স্থানে যেটা হবে সেই ওয়ার্ডটাকে লিখতে হবে। সেই ওয়ার্ড লিখে আপনি সেখানে আন্ডারলাইন করে ফেলবেন। আর যদি প্যাসেজের ভিতরে মনে করেন আপনার 1 2 3 4 অথবা এ বি সি এরকমভাবে নাম্বারিং করা থাকে, তাহলে জাস্ট আপনি প্যাসেজ লেখার প্রয়োজন নয়, আপনি জাস্ট নাম্বারগুলো লিখে সঠিক উত্তরটা যেটা সেটা লিখে ফেলবেন। আর কম্পোজিশন, প্যারাগ্রাফ এবং রিপোর্ট এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে নির্দিষ্ট করে বলা হয় যে 250 ওয়ার্ড বা 200 ওয়ার্ডে লিখতে হবে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নেবেন যে কত ওয়ার্ডে লিখলে কত পৃষ্ঠা হয়। আপনি পরীক্ষার হলে লিখার পরে যদি ওয়ার্ড গোনা শুরু করেন তাহলে এটা ভুল হবে। আপনার যে কাজটা করতে হবে আগে থেকে একটা ধারণা নিতে হবে যে আমি অত পৃষ্ঠা যদি লিখি তাহলে অত ওয়ার্ডের হয়। তারপরে হচ্ছে এই অ্যাপ্লিকেশন এর পৃষ্ঠায় লিখতে হবে। আমরা জানি যে যখন আমরা আবেদনপত্র লিখি, অ্যাপ্লিকেশন লিখি, তখন আমরা এক পৃষ্ঠায় লিখবো, যে কোনো ডান পাশে অথবা বাম পাশে যে কোনো এক পৃষ্ঠায় আপনি লিখতে পারবেন। তো পত্রের ক্ষেত্রে আমরা যখন লেখা শুরু করব তখন আমরা বাম থেকে ডান পিছে একই একই পাতার উভয় পৃষ্ঠায় আমরা এটা লিখবো না, পাশাপাশি পৃষ্ঠায় লিখবো, এই ব্যাপারটা আর কি। তবে গণিত বিষয়ে যে কাজটা করতে হবে, গণিত বিষয়ে আপনাকে একটা নির্দিষ্ট সময় রাখতে হবে, শেষ সময়ে, যে আপনি যাতে খাতাটা প্রথম থেকে রিভিশন দিতে পারেন। কারণ গণিতে যেহেতু বিভিন্ন ধরনের চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে ভুল হতে পারে। একটা চিহ্নের জন্য আপনার অনেকটা নাম্বার চলে যাবে। এই জন্য আপনি গণিতের ক্ষেত্রে অবশ্যই একটা সময় নেবেন, শেষ মুহূর্তে সময় নিয়ে যাতে খাতাটা আপনি রিভিশন দিতে পারেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আশা করি যারা এই বিষয়গুলো খেয়াল করবেন তারা অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।